নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের প্রত্যেককে স্বাগত। শুরু করছি সোজা সাপটা। প্রায় 30 বছর আগেকার কথা। ছেলেটার বয়স তখন 6 কিংবা 7। চটপটে স্বভাব, ক্রিকেট খেলতে প্রচণ্ড ভালোবাসে। সাংবাদিকতার প্রয়োজনে প্রতিদিন বিকেলে তখন যেতেই হতো তাদের বাড়িতে। ক্রমশ আলাপ, ঘনিষ্ঠতা, আড্ডা। প্রায়শই আগে চলে যেতাম, কারণ আধ ঘন্টা বা 1 ঘন্টা ক্রিকেট খেলাই ছিল আমারও নেশা। ক্রিকেট খেলতাম, আড্ডা মারতাম, গল্প করতাম। তারপর আরও অনেক কিছু সময় গড়িয়েছে। রাজ্যের রাজনীতিতে বহু অধ্যায় বদলেছে। সেদিনের সেই চটপটে বাচ্চা ছেলে আজ বঙ্গ রাজনীতির অন্যতম প্রধান কুশীলব। এমন একটা দিন যায় না যেদিন খবরের শিরোনামে তার নাম থাকে না। খবরের কেন্দ্রে তিনি, আক্রমণের কেন্দ্রে তিনি, বিতর্কের কেন্দ্রে তিনি। রাজ্যের বিরোধী দলনেতাকে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সবার ভাষণেই তার নাম। তাকে ঘিরে হাজারো কথা, হাজারো অভিযোগ। কোনটা সত্যি, কোনটা মিথ্যে, আজ জেনে নেব তার কাছ থেকেই। লোকসভা ভোটের মুখে সোজা সাপটায় মুখোমুখি অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক, আমাদের নিউজ 18 বাংলা আপনাকে স্বাগত। নমস্কার, আমাকে আমন্ত্রণ জানানোর জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে এবং আপনাদের চ্যানেলের সকল দর্শককে আমার শ্রদ্ধা, শুভেচ্ছা এবং অভিনন্দন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামটা শুনলেই কতগুলো জিনিস মাথায় আসে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, ডায়মন্ড হারবারের সাংসদ, এমন এক ব্যক্তি যাকে দুর্নীতি মামলায় ইডি, সিবিআই লাগাতার ডেকে চলেছে। কিন্তু এগুলোর বাইরেও তো একটা অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন, যিনি 36 বছরের তরুণ। সেই মানুষটি কেমন? না, আমি সাধারণ মধ্যবিত্ত বাঙালি পরিবারের একজন 36 বছরের তরুণ যেরকম হয়, আমিও ঠিক সেরকমই। সাধারণ 36 বছরের একজন তরুণের যেমন মা, বাবা, পরিবার, স্ত্রী, ছেলে, মেয়ে হয়, আমারও ঠিক তাই। বন্ধুবান্ধব আমার সেরম কোনো কেউ নেই। তার কারণ ছোটোবেলা থেকেই রাজনৈতিক পরিসরে আমি বড় হয়েছি এবং আমি ব্যক্তিগত জীবনে কেমন, এটা আমার মনে হয় যে আমাকে যারা কাছ থেকে দেখেছে তারা বলতে পারবে। আপনি ইন্ট্রোডাকশনটা একটু আগে দিলেন, সুতরাং যারা আমাকে কাছ থেকে দেখেছে বা জানে, চেনে, তাদের বলা উচিত। ইডি, সিবিআই সব মিলিয়ে আপনাকে প্রায় 12 বার তলব করেছে একাধিক মামলায়। জানিয়ে বিরোধীরা নিয়মিত আক্রমণ করছে, রোজই করছে। রাজনীতি তো পারসেপশনের খেলা। কখনো মনে হয় না এতে আপনার পারসেপশন ড্যামেজ হচ্ছে? দেখুন, এই যে ইডি সিবিআইয়ের মামলা মোকদ্দমা যবে থেকে শুরু হয়েছে, বিশেষ করে প্রথম আমি যেবার সিবিআইয়ের ডাক পাই বা ইডির ডাক পাই 2021-এর বিধানসভা নির্বাচনের প্রাক্কালে, এবং 2020 সালের নভেম্বর মাসে আমি যে কথাটা বলেছিলাম, আমি আজও আমার অবস্থানে অনড়। আমি বলেছিলাম আমার বিরুদ্ধে যদি কোনো রকম কোনো প্রমাণ ইডি বা সিবিআইয়ের কাছে থাকে তাহলে আমাকে তলব করার দরকার নেই। একটা দৃষ্টান্ত ভারতবর্ষের বুকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিয়ে স্থাপন করুন। আমাকে দরকার হলে ফাঁসির মঞ্চে নিয়ে চলুন, আমি মৃত্যুবরণ করব। কিন্তু এই যে পারসেপশনের খেলা আপনি বলছেন, এটা পারসেপশনের খেলা না, এটা মনোবল ভাঙার খেলা। আমরা অন্য ধাতুতে তৈরি, আই এম নট বিল্ড লাইক দ্যাট। আপনি 5 বার ডাকবেন, আমার মনোবল ভেঙে যাবে। আপনি যতবার ডাকবেন, আমি আমার আন্দোলনে আরও লড়াই আরও দৃঢ় প্রতিজ্ঞ হব, এবং যতবার ডাকবেন আমার মানসিকতা আরও দৃঢ় হবে। আপনি যাদেরকে ইডি সিবিআই দিয়ে নিউট্রালাইজ করার চেষ্টা করছেন, অনেকে মেরুদণ্ড বিক্রি করে, বশ্যতা স্বীকার করে আত্মসমর্পণ করেছে বিজেপি নেতাদের কাছে, অস্বীকার করার তো জায়গা নেই। এর একাধিক উদাহরণ আমরা দেখেছি, মহারাষ্ট্রেও হয়েছে। নিশ্চিতভাবে এটা প্রথা হয়ে দাঁড়িয়েছে। আপনার যাদের কাছে ইডি সিবিআই যাচ্ছে, শুনুন, খুব সিম্পল, আমি আপনাকে যদি 3টে অপশান দিই, যাদের কাছে ইডি সিবিআই যাচ্ছে তাদের কাছে কি অপশান? এক হচ্ছে মাথা উঁচু করে লড়াই করে এই লড়াইয়ের মোকাবিলা করো। 2 নম্বর অপশান হচ্ছে আপনি বিজেপিতে যান। আর 3 নম্বর হচ্ছে রাজনীতি ছেড়ে দিয়ে বাড়িতে বসে থাকুন। এই 3টের বাইরে তো আর কোনো অপশান নেই। তো অনেকে, আর কোর্টে যারা যাচ্ছে, বিচার ব্যবস্থা সম্পর্কে মন্তব্য এখন না করাই ভালো, যা দিনকাল চলছে। সুতরাং কোর্টে যারা যাচ্ছে তাদের পরিণতি কী হচ্ছে আপনারা দেখেছেন।
যদিও আমি বিচার ব্যবস্থা সবাইকে দোষী করি না, আমি এখনও মনে করি ভারতবর্ষে সুপ্রিম কোর্টের মতো সংস্থা ইনস্টিটিউশন রয়েছে যারা এখনও মেরুদণ্ড সোজা রেখে কাজ করছে, সেই কারণেই দেশটা এখনও বেঁচে আছে। আর বাকি রইল দুটো অপশান, এক হচ্ছে আপনি মাথা উঁচু করে লড়াই করুন, তা না হলে বিজেপির কাছে বশ্যতা স্বীকার করে বিজেপি জয়েন করুন। এবার কেউ মাথা উঁচু করে লড়াই করছে, কেউ জেলে যাচ্ছে, কেউ বশ্যতা স্বীকার করে বিজেপিতে যাচ্ছে, এই তো মোদ্দা কথা। তো পারসেপশন নয়, এটা হচ্ছে প্রেশার ট্যাকটিক্স। আপনি রাজনৈতিকভাবে মোকাবিলা করে আমাকে হারান। কেউ কেউ তো বলছে আপনার সাথে বিরাট সেটিং রয়েছে। কার সাথে? ইডিসিবিআই আপনার সাথে। তাহলে আমাকে বারবার ডাকবে কেন? যারা বলছে, কে বলছে? সিপিএম, সুজন চক্রবর্তী, সারদায় নাম রয়েছে, একবারও ডাক পায়নি। কে বলছে? অধীর চৌধুরী, সুদীপ্ত সেন চিঠি লিখে দিয়ে গেছে, চিটফান্ডে নাম রয়েছে, একবারও এখনো পর্যন্ত ডাকেনি। তাকে পাহারা দিচ্ছে অমিত শাহর পুলিশ, সে বলছে আমার সাথে বিজেপির সেটিং আছে। আমি প্রথমে আপনাকে বললাম যে আমি অন্য ধাতুতে তৈরি। যারা বলছে তাদেরকে কতবার ডেকেছে? এই যে বিজেপির নেতারা বলছে, যাদেরকে প্রকাশ্যে টিভির পর্দায় টাকা নিতে দেখা গিয়েছে, তাদেরকে কতবার ডেকেছে? সারদা গার্ডেন বিষ্ণুপুরে কার নেতৃত্বে তৈরি হয়েছিল? কোন সিপিএমের নেতা জড়িত ছিল? আপনিও জানেন, আমিও জানি। কবার ডাক পেয়েছে?